আচ্ছা, আমার স্লাইড দেখা যাচ্ছে নাকি এখন? জি স্যার, দেখা যাচ্ছে। খুব ডিস্টার্ব দিচ্ছে, কারণ বুঝছি না। স্যার আপনাকে মানে নক করছিলাম স্যার, একটু স্যার গত ক্লাসের আন্ডারস্ট্যান্ডিং 4 এর একটা জায়গায় একটু সমস্যা আছে স্যার। পরে 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 আগে শেষ করে নিই, আমি শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ডিং এগুলো সব আবার দেখবো, আমি রিভিউ করবো যদি সময় পাই লাস্টে। স্যার সময় না পেলে তো স্যার না থেকে গেল স্যার। কোনো সমস্যা নেই, এগুলো নিজেরা করবেন। আমাদের এই ক্লাসগুলো জাস্ট আপনাদেরকে কিছু হিন্টস দেওয়ার জন্য, একদম ডিটেল অনেক সময় সম্ভব হয় না। আমি হয়তো করছি এইভাবে, কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না যে 100% প্রবলেম সলভ করে যেতে হবে, এটা সম্ভব হয় না। তারপরেও দেখবো, এটা অবশ্যই দেখবো। আমার একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে। এটা ছিল আমাদের গত ক্লাস কিসের উপরে ছিল? আমি নিজেই সব তো ভুলে যাই অনেক সময়। ওইটার কত নাম্বারের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং বলেন তো? 4 স্যার, 4 স্যার, 4। হ্যাঁ 4 স্যার, আন্ডারস্ট্যান্ডিং 4। অনলি 4? জি স্যার। টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 4 না? এতে এক লাইনের একটা কি লেখা রয়েছে, এটা কোনটার সাথে সম্পর্কিত? Use the results of test your understanding so far to forecast the strengths of B for the quarters of 2007. স্যার এখানে সলিউশনে ফোরকাস্ট সেলটা কোথায় পাইলো স্যার, এটা ক্লিয়ার না স্যার। এই ফোরকাস্ট করতে হবে আর কি। So far to forecast the sales of B, এটা কোন অঙ্কের অংশ? উপরেরটা নাকি? ওই যে use the results of test your understanding। স্যার উপরে টি হচ্ছে স্যার ওই যে 28.5425, এটার সাথে সম্পর্ক হলো স্যার এর সাথে। এই আন্ডারস্ট্যান্ডিং 1 গেল, 2 গেল, 3 কই? 3 এর সাথে স্যার কিছুটা মিল আছে স্যার। না, কিন্তু এই অঙ্কটা কোনটার সাথে মিল আছে? স্যার এখানে উপরে যে টি এর মানটা লেখা, ওইটা ফোরকাস্ট ট্রেন্ডটা স্যার আন্ডারস্ট্যান্ডিং 3 এর টি এর মানটা, সিজনালটাও স্যার আন্ডারস্ট্যান্ডিং 3 এর সিজনাল কম্পোনেন্ট নেয়া, কিন্তু স্যার ফোরকাস্ট সেলটা কোথাকার স্যার এটা বুঝতেছি না স্যার। জাকির ভাই, এটা আপনি বাই করবেন, সেলটা বাই করবেন, ওর সাথে ভাগ দিয়ে বাই করবেন। কি দিয়ে, কোনটা দিয়ে ভাগ করব ভাই? এই যে ফোরকাস্ট ট্রেন্ড দিয়ে সিজনাল দিয়ে ইয়ে করবেন, সূত্র আছে না, y = 2 * s, এটা দিয়ে গুণ করবে নাকি? এখানে তো y বাই করবে নাকি? 68.0548 আর 16.0548 গুণ 0.8303। স্যার থ্যাংক ইউ স্যার, ভাই আপনাকেও ধন্যবাদ, পেয়ে গেছি স্যার সমাধান। আমার একটা কোশ্চেন ছিল স্যার, একটু শুনুন স্যার। ওই স্যার হ্যালো। ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে ঠিকই আছে। এখন আপনারা এইটা দেখেন, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স। স্যার আমার একটা কোশ্চেন ছিল ভাই, একটু স্যার, 1 মিনিট লাগবে। আমাদের হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কিছু বলবেন? জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। লাস্ট ক্লাসে আমাদের মুভিং এভারেজ করছিলাম, ওইখানে তো আমরা স্যার যদি আমাদের বলে নেক্সট ইয়ারের ট্রেন্ড বের করতে, নেক্সট ইয়ারের ট্রেন্ড বের করতে কিভাবে? ওখানে তো আমাদের কোনো লিনিয়ার ইকুয়েশন নাই মুভিং এভারেজ। এই ধরনের কিছু কি আসবে নাকি আসবে না? এখানে মুভিং এভারেজে হচ্ছে যে ওই যেটা এই যে আপনাদের দুই পাশের তো দুটো অংশ বাদ চলে যায়, তাই না? জি স্যার। এইটা অঙ্ক আপনাদের বইতে যেভাবে আছে, এর বাইরে নতুন করে কিছু যাবে না। আচ্ছা স্যার, এমনি তো পসিবল না স্যার, যদি বুকে বলে আমাদের নেক্সট ইয়ার বের করতে, এটা এমনি পসিবল না, কারণ আমাদের ল না, সূত্রটা নাই। ঠিক আছে, ওই যে যেটা আছে ওইটাই দেখেন। এটার আর না হলে একটু সময় দিতে হবে, এটা পরে দেখা যাবে যদি টাইম পাওয়া যায়। কিছুটা ওই কোয়ালিটির অঙ্ক হাসিল করা যায় কিনা দেখা যেত। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এখানে এখন এইটা দেখেন, একটু সিলেবাসটা দেখেন ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর।
এটার দুটো পার্ট আছে মেইনলি, ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লোস, অ্যাপ্লাই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক্স। মূলত টোটাল জিনিসটাই ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু এইসবের বিষয়। আর ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর সাথে আসলে যেটা জড়িত সেটাকে আমরা বলি কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং। এই সিলেবাসটা একটু দেখেন, তারপরে আমরা যখন ডিটেল ডিসকাশনে যাব তখন দেখবো যে, আর এটা অনেকেরই হয়তো বা আগে ফিনান্সিয়াল ম্যাথ করা আছে, না করলেও সমস্যা নেই, এটা ম্যাথমেটিক্স সেই সুদ কষার অঙ্কের মতো আর কি। The first আছে ক্যালকুলেট ফিউচার ভ্যালুস অফ অ্যান ইনভেস্টমেন্ট ইউজিং বোথ সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখেন এখানে আরেকটা জিনিস চলে আসছে যে ইন্টারেস্ট হচ্ছে দুই রকম, একটা সিম্পল একটা কম্পাউন্ড। এর প্রেক্ষিতে ফিউচার ভ্যালু বের করার টেকনিক গুলো কি সেটা এখানে জানবো। ক্যালকুলেট অ্যান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট গিভেন এ মান্থলি অর কোয়ার্টারলি রেট। মনে করেন এক মাসের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, তাহলে অ্যানুয়াল কত হবে? স্টেট 12 দিয়ে গুণ দিলে হবে না, এটা যদি স্টেট 12 দিয়ে গুণ দিলে হয় তাহলে এটা সিম্পল রেট অফ ইন্টারেস্ট। আর যদি আমি এটা অন্য আরেকটা টেকনিকে যাই, কম্পাউন্ডিং ডিসকাউন্টিং এর টেকনিক, তাহলে হয়তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় যাবে। আমরা দেখবো এটা যে কিভাবে করতে হয়। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ফিউচার ক্যাশ সাম। ভবিষ্যতে একটা টাকা আমি পাবো, তার আজকের মূল্য বা বর্তমান মূল্য কত। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি এন্ড এ পারপেচুইটি। ফার্স্ট হচ্ছে যে অ্যানুইটি কি এবং পারপেচুইটি কি। অ্যানুইটি হচ্ছে যে কোন একটা লোন বা মর্টগেজ এর যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ যে সমান একটা কিস্তি করে দেওয়া হয়, যেটা বছর বছর দিলে পরে এক সময় যায় লোনটা ঠিক জিরো হয়ে যাবে, এই অ্যামাউন্টটাকে বলা হয় অ্যানুইটি। এটা অ্যানুইটি কথাটা আসছে অ্যানুয়াল বা বছর থেকে। এটা অ্যানুয়াল ছাড়াও এটা অন্য সময়ের স্প্যানের জন্য হতে পারে, মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে বা উইকলিও হতে পারে, কিন্তু সবগুলোই অ্যানুইটি। আর পারপেচুইটি মানে যেটা শেষ নাই, চলতেই থাকবে। যেমন আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে আপনাকে 5% ইন্টারেস্ট দেবো 1 লাখ টাকার উপরে, তার মানে হচ্ছে বছরে পাবেন হচ্ছে 5,000 টাকা। এটা যেহেতু লোয়ার রেট অফ ইন্টারেস্ট, বলবো যে এটা চলতেই থাকবে, যতদিনই 1 লাখ টাকা থাকবে প্রত্যেক বছর আপনি 5 লাখ টাকা করে পাবেন। এই যে 5,000 টাকা করে পাবেন, এই যে বিষয়টা, এইটাই হচ্ছে অ্যানুইটি। তার মানে এই পারপেচুইটি, কারণ হচ্ছে যে এটা পারপেচুয়াল মানে আনলিমিটেড, অসীম সময় পর্যন্ত চলতে থাকবে। সাধারণত পেনশন ফান্ড এই টাইপের হয়ে থাকে বা স্কলারশিপ ফান্ড এরকম হয়ে থাকে। নাম্বার 2 যেটা আছে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক্স, এটা আছে যে ক্যালকুলেট লোন অর মর্টগেজ রিপেমেন্ট এন্ড দ্য ভ্যালু অফ দ্য লোন মর্টগেজ আউটস্ট্যান্ডিং। এইটা মূলত আমরা যে আগের ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন টেকনিক গুলো শিখলাম, এর মূল কারণই হলো এই যে এই নিচের এইগুলো, যে লোন যদি নিই বা মর্টগেজ রিপেমেন্ট যদি করি এটার কিস্তি কিভাবে ফিক্স করতে হয় সেই টেকনিক গুলো আমরা দেখব। ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ রেগুলার সেভিংস and or the regular investment needed to generate a required future sum. তার মানে মনে করেন যে আমি 5 বছর পরে একটা মেশিন কিনবো, যে মেশিনের দামটা 5 বছর পর 5 লাখ টাকা। তাহলে আমি যদি এখন মনে করি যে এইটার জন্য প্রত্যেক মাসে মাসে আমি টাকা জমাবো, একটা ইন্টারেস্ট বেয়ারিং অ্যাকাউন্টে রাখবো, যে টাকা আমি দেবো ওর উপরে ইন্টারেস্ট অ্যাপ্লাই করে ঠিক 5 বছর পরে এটা 5 লাখ টাকা হয়ে যাবে বা কাছাকাছি হবে। এই যে সিস্টেমটা, এইটাই আপনার এখানে আলাপ করছে বি নম্বরে। ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ রেগুলার সেভিংস এন্ড অর দ্য রেগুলার ইনভেস্টমেন্ট নিডেড টু জেনারেট এ রিকোয়ার্ড ফিউচার সাম। সিতে আছে ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, দ্যাট ইজ এনপিভি এন্ড আইআরআর। প্রজেক্ট ভ্যালুয়েশনের ক্ষেত্রে এই দুটো টার্ম খুবই পরিচিত। Last one is the explain whether and why a project should be accepted or rejected. এইটাও সি, অর্থাৎ এনপিভি এবং আইআরআর এর সাথে সম্পর্কিত। এই হচ্ছে আমাদের সিলেবাস, এইটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো। তারপরে আছে যে কমপ্লিট হওয়ার পরে আমরা কি কি জানবো, সেটা মূলত আমরা সিলেবাসের ভিতরে এটা দেখে আসছি। আমরা এখন যাই যে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টে, টাকার সময় মূল্য।
এটা সম্পর্কে মানে আপনাদের আইডিয়া থাকতে পারে, আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা এক জিনিস না। তার মানে সময়ের সাথে সাথে মানির ভ্যালু চেঞ্জ হয়, এইটাকেই বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। যেমন আপনার কাছে একটা টাকা আছে, মনে করেন 5 লাখ টাকা আছে আইডেল পড়ে আছে, আপনি যদি এটা বিজনেস করতেন তাহলে রিস্ক থাকতো, কিন্তু বিজনেস সবাই করে হচ্ছে প্রফিটের আশায়। বললাম যে ওখান থেকে একটা প্রফিট আসতো, আর যদি কোনো রিস্ক না নিতে চান আপনি একটা সঞ্চয়পত্র কিনে রাখতে পারতেন, তাতেও আপনি প্রতি মাসে বা প্রতি 3 মাসে বা প্রতি 6 মাসে অথবা প্রতি বছর শেষে একটা করে প্রফিট পেতেন। অর্থাৎ আপনার এই টাকা কিন্তু ওই যে ইনভেস্ট করলেন ও কিন্তু বসে নেই, ও ঠিকই আপনার জন্য ক্যাশ জেনারেট করছে। আবার দেখা যাবে যে আপনার কোনো বন্ধু এসে বললে 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও, মাসে মাসে এত টাকা করে দেবে। কেন দেবে? কারণ সে ওই টাকাটা নিয়ে খাটাবে, খাটায় লাভ করবে, তার একটা অংশ হয়তো আপনাকে দেবে। এইগুলোই হচ্ছে যে সময়ের সাথে সাথে যে এই যে এক্সট্রা টাকা, এইটা হয় কিন্তু টাইমের সাথে সাথে টাকার ভ্যালুয়েশনের চেঞ্জের কারণে। এই জন্যই এটাকে বলা হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি, এই আলোচনাটা। এখানে কি আছে দেখেন, টাইম ভ্যালু অফ মানি ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। It is also known as time preference of money. A dollar in hand today is worth more than a dollar. একটু লাইনে থাকেন, আমি একটু ফোন ধরেন। তো এখানে যে লাস্ট পয়েন্টটা আছে, ডলার ইন হ্যান্ড টুডে ইজ ওয়ার্থ মোর দেন এ ডলার প্রমিসড এট সাম টাইম ইন ফিউচার। এইটা Recording stopped. ডলার ইন হ্যান্ড Recording in progress. বলো আমি পরে ফোন আজকে আমার হাতে যদি যে টাকাটা আছে, a dollar in hand today is worth more than a dollar promised at some time in future. মনে করেন যে আজকের 100 টাকা বা আজকের $1 আর ভবিষ্যতের কোনো একটা সময়ের $1, এই দুটো বলছে যে সমান না, আজকেরটার মূল্য বেশি। ও ডিস্টার্ব হচ্ছে। এই উল্টা ভাবে যদি আমরা বলি যে তাহলে ভবিষ্যতের $1 আজকের $1 চেয়ে কম মূল্যবান, এইটাই বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি এর মূল কনসেপ্ট। এখন আমরা যে টেকনিকের মাধ্যমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সমস্ত কিছু করে থাকি, সেটার একটাকে বলা হয় কম্পাউন্ডিং, একটাকে বলা হয় ডিসকাউন্টিং। কম্পাউন্ডিং কোনটাকে বলা হচ্ছে? দি প্রসেস অফ অ্যাকুমুলেটিং ইন্টারেস্ট। দ্য প্রসেস অফ অ্যাকুমুলেটিং ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট অ্যাকুমুলেট বা জমা হবে in an investment over time to earn more interest. Compounding
বুঝতেই পারছেন যে কম্পাউন্ডিং হলো যে যত দিন যাবে তত বেশি ইন্টারেস্ট অ্যাকুমুলেট হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতে গেলে আমরা কম্পাউন্ডিং করি। ডিসকাউন্টিং হলো জাস্ট কম্পাউন্ডিং এর উল্টা। দি প্রসিডিউর অফ ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, ভবিষ্যতের একটা টাকার আজকের মূল্য কত, মানে আমি ভবিষ্যৎ থেকে বর্তমানের দিকে চলে আসবো। কম্পাউন্ডিং ছিল বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যাব ইন্টারেস্ট জমা করতে করতে, আর ডিসকাউন্টিং হলো ভবিষ্যতের একটা টাকাকে ডিসকাউন্ট করতে করতে বর্তমানে চলে আসবো, অর্থাৎ টাকার পরিমাণ কমতে থাকবে। কম্পাউন্ডিং এ টাকার পরিমাণ বাড়তে থাকে, ডিসকাউন্টে টাকার পরিমাণ কমতে থাকে। 3 নম্বরে বলছে ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স প্রসেস অফ কম্পাউন্ডিং, যেটা বললাম যে ডিসকাউন্টিং হলো কম্পাউন্ডিং এর উল্টা প্রক্রিয়া। ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স প্রসেস অফ কম্পাউন্ডিং। লাস্টে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, 100 টাকা at the rate of 10% per annum becomes 110 টাকা after 1 year and 121 টাকা after 2 years by the method of compounding. দেখেন 100 টাকা 10% সুদে 1 বছর পরে হবে 110 টাকা, 1 বছর পরে 110 টাকা হয়ে গেল সুদ আসল, পরের বছরে এটাই হবে আসল। ওইটার উপরে আবার 10% যদি ইন্টারেস্ট চার্জ করি 1 বছর পরে হবে 11 টাকা, অর্থাৎ 110 প্লাস 11 121 টাকা হবে আফটার 2 ইয়ার্স। এই যে মেথডটা, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং মেথড। আর ইন দা রিভার্স ওয়ে, ওই যে 2 বছর পরে 121 টাকা আমরা পেলাম, ওইটার বর্তমান মূল্য কত, আজকের 100 টাকা। তাহলে 121, দিস ইজ দ্য ফিউচার ভ্যালু অফ 100 টাকা প্রেজেন্ট ভ্যালু। এইটাই হচ্ছে কম্পাউন্ডিং আর ডিসকাউন্টিং প্রসেস। আশা করি বোঝা গেল বিষয়গুলো বেশ সিম্পল আমি মনে করি। জানি না এমন কেউ আছেন কিনা যে এইটাকেও কঠিন মনে করেন, সেক্ষেত্রে প্রশ্ন করবেন। এবার আসেন সিম্পল রেট অফ ইন্টারেস্ট। আমার কথা শোনা যাচ্ছে তো আপনাদের ওখানে? জি স্যার। আচ্ছা, সিম্পল রেট অফ ইন্টারেস্ট এবং সিম্পল রেট অফ ইন্টারেস্ট, তারপরে আমরা যাব কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ডিং, সেটা আমরা পরে আসবো। সিম্পলটা কি? সিম্পল হচ্ছে যে আসলের পরিমাণ চেঞ্জ হয় না, আসলে একই থাকে। আর সুদটা কখনো আসলে কনভার্ট হয় না, সুদ কখনো আসলে রূপান্তরিত হয় না। এই জন্যে যেহেতু তার মানে এখানকার মূল ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে নো ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপরে কোনো ইন্টারেস্ট হবে না। এইটাই হচ্ছে সিম্পল রেট অফ ইন্টারেস্টের মূল কথা। এখানে বলছে কি সিম্পল ইন্টারেস্ট কাকে বলছে? সিম্পল ইন্টারেস্ট আর্নড অনলি অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টেড। শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে যখন ইন্টারেস্ট চার্জ হয় তখন সেইটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তার মানে আমি যদি 100 টাকা আমার আসল হয় আজকে, রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, 1 বছর পরে হবে এটা 110 টাকা। পরের বছরে যেমন এর আগের উদাহরণ থেকে দেখালাম যে 11 টাকা ইন্টারেস্ট হয়। কারণ কি? কারণ পরের বছরের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়ে গেছে 110 টাকা। কিন্তু সিম্পল রেট অফ ইন্টারেস্ট ফিলোসফিতে বলছেন নো, পরের বছরে ওই প্রিন্সিপাল 100 টাকা, ওই ইন্টারেস্ট আসল 100 টাকার সাথে যোগ করা যাবে না। সেই জন্যে এই পরের বছর আবার 100 টাকার উপরে যখন 10% ইন্টারেস্ট চার্জ করবো, এটা 10 টাকা ইন্টারেস্ট হবে। তার মানে 2 বছরে হয়ে গেল 120 টাকা। 100 টাকা আসল আর 10-10-20 টাকা সুদ। এই জন্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক টাইম পিরিয়ডে সুদের পরিমাণ সমান হয়, কারণ প্রিন্সিপাল ফিক্স, ইন্টারেস্ট রেট ফিক্স। এই জন্যে সেই জন্যই এইটা হচ্ছে সিম্পলটা। আশা করি বোঝা গেল যে কোনো অবস্থাতে ইন্টারেস্ট উপরে ইন্টারেস্ট চার্জ করা হবে না। আমরা যাই দেখি এর ফর্মুলাটা কি। ফর্মুলা ডেরিভেশন সিম্পল ইন্টারেস্ট। দেখেন এখানে পি মানে প্রিন্সিপাল বা আসল টাকা, আর ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এন ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স, আর এ আছে ক্যাপিটাল এ মানে হচ্ছে অ্যামাউন্ট, দ্যাট ইজ সুদাসল, যেটা বাংলায় আমরা বলি অ্যামাউন্ট, আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট।
এই যদি হয় তাহলে আমাদের অ্যামাউন্ট হবে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। দেখেন অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস পি ইজ দ্য প্রিন্সিপাল, আই ইজ দ্য টোটাল ইন্টারেস্ট। তাহলে আফটার 1 ইয়ার, 1 বছর পরে কত হবে? আর যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে হবে পি আর। ওইটা আপনাদের দরকার নেই, আপনারা সরাসরি চলে যান এই লাস্ট লাইনের আগের লাইনে, এখানটাই আমার সিম্পল রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হলো এটা। সিম্পল রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হলো a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস nr। বোঝা গেল আশা করি। এখানে তাহলে আমরা বললাম যে অ্যামাউন্ট বা সুদ আসলে সুদ বা আমরা বলতে পারি আসল যোগ সুদ। আসল কত এখানে পি, সুদ কত সেটা বের করতে হলে a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস nr, এই p দিয়ে গুণ করে দেন। p দিয়ে গুণ করলে কত হচ্ছে? p প্লাস pnr। প্রথম পিটা হচ্ছে আসল, আমরা জানি এখানে প্রিন্সিপাল হচ্ছে p। লাস্টের অংশটা কি সুদ, সেটা কত? p ইনটু n ইনটু r। এই জন্য লাস্ট লাইনে লেখা হয়েছে ইন্টারেস্ট i ইকুয়াল টু p ইনটু n ইনটু r। তার মানে এখানে সিম্পল রেট অফ ইন্টারেস্টে অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল ইনটু 1 প্লাস nr, where n is the number of years, r is the rate of interest per annum, p is the principal amount, and the result a is the amount, means principal plus interest। এইটা হচ্ছে সিম্পল রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাই কিছু এক্সাম্পলে। দেখেন এখানে an amount of 5,000 is invested at a rate of 8% per annum। 5,000 টাকা ইনভেস্ট করলাম 8% বার্ষিক সুদে। What will be the value of the investment in 5 years time? 5 বছর পরে ওইটা কত হবে? ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট মানে এর মান চাচ্ছে। If simple interest is added once at the end of the period, যদি এন্ড অফ দ্য পিরিয়ডে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট অ্যাড করা হয়। যেহেতু 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 8%, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 5,000 ইন্টু 0.08, তার মানে 400 টাকা। তার মানে 400 টাকা। তাহলে 1 বছরে যদি 400 টাকা হয়, বলছে 5 ইয়ার্স টাইম, 5 বছরে কত হবে? 400 ইন্টু 5 মানে 2,000 টাকা। তার মানে 2,000 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তাহলে প্রিন্সিপাল ছিল 5,000 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 2,000 টাকা, মোট হচ্ছে 7,000 টাকা। Thus the value of the investment will be pound 7,000। এইটা আশা করি সবাই বুঝতে পারছেন। তার মানে সিম্পল রেট অফ ইন্টারেস্টে প্রত্যেক পিরিয়ডে সমান পরিমাণ ইন্টারেস্ট আর্ন হয়। এরপরে নিচের এক্সাম্পলটা দেখেন। Calculate the value of the following assuming that the simple rate of interest is added। এই নাম্বার অঙ্কটাই কি আছে? 20,000 ইনভেস্টমেন্ট অর 5 ইয়ার্স at a rate of 5% per annum। তাহলে এইটা যেহেতু সিম্পল রেট অফ ইন্টারেস্ট, 20,000 টাকার উপরে 5% করে ইন্টারেস্ট কত হয়? 20,000 ইন্টু 0.05, 20,000 ইন্টু 0.05, তার মানে 1,000 টাকা। 1,000 টাকা 1 বছরের ইন্টারেস্ট, কিন্তু এই টাকাটা খাটলো কয় বছর? 5 বছর। তাহলে প্রত্যেক বছরে যেহেতু ইন্টারেস্ট সমান হবে, তাহলে 1,000 1 বছর হলে 5 বছরে 5,000 টাকা। তাহলে প্রিন্সিপাল ছিল 20,000, সুদ হলো 5 বছরে 5,000, মোট হয়ে গেল 5 বছর পরে 25,000 টাকা। অ্যান্সার দেখেন তাই আছে। নাম্বার বি যেটা বলছে উপরে, বি তে বলছে কি যে 50,000 ইনভেস্টমেন্ট ফর 3 ইয়ার্স at 6% annum।
এখন এখানে একটু দেখেন uh, 50,000 for 3 years, 6% interested, 50,000 into 6%, 50,000 into 0.06, তার মানে কত হয়? এটা হবে 3,000 টাকা। 1 বছরের ইন্টারেস্ট হবে 3,000 টাকা। তাহলে 3 বছরের কত হবে? 3 গুণ 3,000, 3 multiplied by 3,000 or 3,000 multiplied by 3 equal to 9,000 টাকা। That is the total amount will be 50,000 plus 9,000 equal to 59,000 pound. And the last one, 30,000 investment for 6 years at 1% rate of interest per quarter. This is important, per quarter. এই সিম্পল রেট অফ ইন্টারেস্টের একটা সুবিধা সিম্পল যে পার কোয়ার্টারে যদি 4% হয় তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে হবে 4%। 4 দিয়ে জাস্ট সিম্পলি গুণ দিয়ে দিলেই হবে। যেহেতু 3 মাসে বা 1 কোয়ার্টারে 1%, 1 বছরে হয় 4টে কোয়ার্টার, অতএব 4% হবে। তাহলে 4% আগে বের করে নিতে হবে। 4% ইন্টু 30,000, 0.04 ইন্টু 30,000, তার মানে হচ্ছে 1200। তাহলে 6 বছরে হবে 6 বারং 7200। তাহলে 30,000 যোগ 7,200, 37,200 টাকা হবে। এই স্লাইডে কারোর কোনো প্রশ্ন আছে নাকি একটু বলেন তো? স্যার এ নম্বরে সলিউশন এ তে 20,000 এর পরে 1 ইনটু হবে না প্লাস হবে জায়গায়? এই সলিউশনে স্যার ওখানে ইনটু দেয়, ওটা প্লাস হবে না স্যার? হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা মানে 25,000 হয়েছে তার আগে স্যার যে ক্যালকুলেশন দেয়া। প্লাস হবে। থ্যাংক ইউ। না স্যার, এটা আর ইনটু এন গুণ করে সরাসরি বল। হ্যাঁ, আর ইনটু এন গুণ করলে 25 হয়, এটা ঠিক আছে, হ্যাঁ। 0.5 হয়। আর প্লাস হবে। ঠিক আছে? জি স্যার। তারপর আর কিছু? ওকে, আমরা নেক্সট যাই। আমাদের সিম্পল ইন্টারেস্টের কাজকর্ম এই পর্যন্তই শেষ। এরপরে যাব আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে। বাস্তবে কিন্তু সিম্পল ইন্টারেস্ট কোথাও নাই, কম্পাউন্ড ইন্টারেস্টই আছে। তবে আবার লোনের ক্ষেত্রে দেখা যায় যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করে সব করছে, কিন্তু কেউ যদি ডিফল্ট না করে তাহলে আর এটা কম্পাউন্ডিং হয় না, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হওয়ার সুযোগ পায় না। যেমন আমি বলি, মনে করেন যে ওই যে 100 টাকা 10% হারে 1 বছর পরে 110 টাকা হলো, 2 বছর পরে আবার 121 টাকা হলো, এইভাবে যে হিসাব করলাম। কিন্তু এইটা যদি এমন হতো যে একটা লোন, যদি এটা ডিপোজিট না হয়ে লোন হতো, তাহলে কি হতো? লোন হইলে পরে ঠিক 1 বছর পরে যেই 110 টাকা হতো, আমি আপনার কাছ থেকে ওই 10 টাকা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপালের একটা অংশ নিয়ে নিতাম। তাতে তো ইন্টারেস্ট আর থাকছেই না, সুতরাং ওর উপর আর ইন্টারেস্ট হওয়ার কোনো সুযোগ নেই। তো ওইটা ওয়ান কাইন্ড অফ, ইন কেস অফ লোন ফান্ড or credit fund, there is no scope of compounding. But if the borrower default, in that case interest is charged on interest, otherwise not. এইটা একটা খেয়াল করার বিষয়। কম্পাউন্ডের ক্ষেত্রে দেখেন, কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি এই যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন যে আছে ওইটা দরকার নাই। এখানেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব শেষের দুটো লাইনে। ওখানে আমরা সিম্পল রেট অফ দেখে আসলাম a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r ইন্টু n। এখানে আছে p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, n চলে গেছে মাথার উপরে পাওয়ারে। এইটাই হলো কম্পাউন্ডিং এবং সিম্পল ইন্টারেস্টের সুদাসল বা অ্যামাউন্টের বের করার ফর্মুলার পার্থক্য বা বাহ্যিক পার্থক্য। তো লাইনে থাকেন, ডিস্টার্ব হচ্ছে, সরি একটা অফিসিয়াল ফোন আসছিল। তাহলে এখানে অ্যামাউন্ট ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, দিস ইজ দা কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। এখানে কিন্তু ইন্টারেস্ট বের করতে হলে আগে অ্যামাউন্ট বের করতে হয়, তার থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে ইন্টারেস্ট বের করতে হয়। ওখানে যেরকম আমরা সিম্পল রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেছিলাম কি দেখেন, এখানে ছিল সরাসরি একটা ফর্মুলা i ইকুয়াল টু PNR অর PRN যাই বলি,
এখানে কিন্তু সেই রকম না, এখানে বলছে যে অ্যামাউন্ট আগে বের করতে হবে, তারপরে তার থেকে আসল, অর্থাৎ সুদ আসল থেকে আসল বাদ দিয়ে তারপরে ইন্টারেস্ট বের করতে হবে। এই হচ্ছে একটা আর একটা জিনিস, এই দুটো জিনিস তাহলে একটু আপনারা খেয়াল রাখবেন যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে। এরপরে আসেন কম্পাউন্ডিং, এই যে যেটা আমরা দেখব কম্পাউন্ডিং, ফর্মুলা সেম, অ্যানুয়াল কম্পাউন্ডিং, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। এখানে দুটো জিনিস আছে। আমরা তো খালি আলাপ আলোচনা করি বার্ষিক সুদ, বার্ষিক সুদ, বার্ষিক সুদ। কেউ যদি বলে যে না বার্ষিক না, ডেইলি সুদ দেবো, তাহলে ফর্মুলা কি হবে? যদি বলে কেউ সাপ্তাহিক সুদ দেবো, তাহলে ফর্মুলা কি হবে? এই বিষয়গুলো আমরা একটু দেখবো, এখানে স্লাইডে সব আছে। তো এখানে এই যে আমাদের ইন জেনারেল ফর্মুলাটা হচ্ছে এইটা, যেটা আমরা আগের স্লাইডে দেখে আসলাম, A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। তো এখানে নিচের যে ফর্মুলাটা মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, এখানে দেখেন আমরা যদি বলি যে বার্ষিক ইন্টারেস্ট না, ষান্মাসিক ইন্টারেস্ট, সেমি অ্যানুয়াল আর হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি মানে কি? বছরটা দুই ভাগ হয়ে গেল, ইন্টারেস্টটাও অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ টাইম পিরিয়ড কিন্তু ডাবল হয়ে গেল। আগে টাইম পিরিয়ড ছিল 1 বছর, অর্থাৎ একটা পিরিয়ড। এই একটা পিরিয়ডকে ষান্মাসিক করার কারণে পিরিয়ড হয়ে গেল 2টা। এই জন্য ফর্মুলাটার একটু চেঞ্জড মোডে নিয়ে আসছি লাস্টেরটা। দেখেন আর কে এম দিয়ে ভাগ দিয়েছি, আর সময় এন কে এম দিয়ে গুণ দিয়েছি। এখন এমটা কি? নিচের লাইনে লেখা আছে, এম ইজ দ্য নাম্বার অফ টাইমস পার ইয়ার কম্পাউন্ডিং ইজ মেড। বছরে ওই কম্পাউন্ডিং কয়বার কম্পাউন্ডিং করবেন? যদি 6 মাস অন্তর হয় তাহলে কিন্তু 2 বার কম্পাউন্ডিং হলো। যদি মাসে মাসে করেন তাহলে বছরে 12 বার কম্পাউন্ডিং, সেক্ষেত্রে এম এর মান 12। যদি কোয়ার্টারলি করেন তাহলে 4 বার, তখন এম এর মান 4। যখন হাফ ইয়ারলি করেন তখন এম এর মান 2। যদি সাপ্তাহিক করেন এম এর মান 52। যদি প্রতিদিন করেন তাহলে এম এর মান 365। ক্লিয়ার তো? এমটা কি? জি স্যার। এরপরে আমরা দেখব যে এই যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং বলে এটাকে, যে আমি যদি অ্যানুয়াল না করে এই আরো ছোট ছোট অংশে সময়টাকে ভাগ করে নিই, তাহলে ইন্টারেস্টের পরিমাণের উপরে এর ইফেক্টটা কি আসে। এইটার জন্য আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখেন এখানে, দেখেন একটু খেয়াল করে, এখানে বলছে যে আমার প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, টাইম হচ্ছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% পার অ্যানাম। এটা 10% পার অ্যানাম। তাহলে এখানে একটা বছরকে 4 ভাবে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে যে ফুল ইয়ার, তার মানে এটা এম এর মান 1। অর্থাৎ আপনি যদি আগের স্লাইডে আমরা যদি যাই, এম এর মান যদি 1 বসান তাহলে কিন্তু এই ফর্মুলাটাই হয়ে যায়, একই হয়ে যায়। এখানে 1 এর সাথে n গুণ করলে n হয়, আর আর কে 1 দিয়ে ভাগ দিলে r হয়, তার মানে একই হয়ে যায়, এটা অ্যানুয়ালি হয়ে যায়। যদি 6 মাস পর পর ইন্টারেস্ট দিই তাহলে এম এর মান 2, তখন ফর্মুলাটা হয় ওই যে এম এর মান এখানে 2, এম এর মান এখানে 2, আর বছর হলো 2টা, এই জন্য এন এর মানও 2। এইটাকে যখন ক্যালকুলেশন করবেন তখন আমার ইন্টারেস্ট এই অ্যামাউন্ট আসলো 1216। দেখেন যখন অ্যানুয়াল ছিল তখন আসছে 1210 টাকা। যখন সেম বছরকে 2 ভাগে ভাগ করে দিয়ে কম্পাউন্ডিংটা করলাম তখন 1216 টাকা, 4 টাকা বেশি ইন্টারেস্ট আসলো। যখন এটা কোয়ার্টারলি করলাম আরো বেশি হলো, যখন মান্থলি করলাম আরো বেশি হলো। তার মানে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যত বাড়বে
পি এন এবং আর অপরিবর্তিত থাকলে ইন্টারেস্টের পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, বোঝা যায়? আরেকবার বলবে? মানে যদি পি এন এবং আর অর্থাৎ প্রিন্সিপাল, নাম্বার অফ ইয়ার্স এবং রেট অফ ইন্টারেস্ট এইগুলো যদি সেম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং বাড়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট বা ইন্টারেস্টের পরিমাণ বাড়তে থাকবে। অ্যানুয়াল হইলে যা হবে, সেমি অ্যানুয়াল তার চেয়ে বেশি হবে, কোয়ার্টার হইলে তার চেয়ে আরো বেশি হবে, মান্থলি হইলে আরো বেশি হবে, এরপরে যদি উইকলি বানান দেখবেন আরো বেশি হয়েছে, ডেইলি বানাইলে আরো বেশি হয়েছে। ঠিক আছে, জি স্যার। এরপরে আসেন, এক্সাম্পল আরো আছে এখানে। An amount of 5,000 is invested at a fixed rate of 8% per annum. প্রতি বছর ইন্টারেস্ট রেট হলো 8%. An amount of 5,000 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। What amount will be the value of the investment in 5 years time if the interest is compounded annually every 6 months? বার্ষিক এবং ষান্মাসিক। অঙ্কটা খুবই সহজ, বুঝতে পারেন। অ্যানুয়াল মানে তো আমাদের অ্যাজ ইউজুয়াল যে স্ট্যান্ডার্ড ফর্মুলা সেইটা বসিয়ে দেবেন, a equal to b into 1 plus r whole to the power n, that is a equal to 5,000 in ব্র্যাকেটের ভিতরে 1 plus 0.08 whole to the power n মানে 5 years, 5 সমান হিসাব করলে পরে এই যে দেখেন ভি বা ভ্যালু, এই যে এর জায়গায় ভি বসাইছে, সমস্যা নেই। ভ্যালু ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5। এটাকে সিম্পলিফাই করলে 7,346 টাকা 64 পয়সা। কিন্তু যদি আপনি 6 মান্থস ধরেন, তার মানে বছরকে কয় ভাগে ভাগ করলেন? 2 ভাগে ভাগ করলেন, তখন একটা এম চলে আসবে, এম এর মান 2। সেই ক্ষেত্রে এখানে এই যে আর কে 2 দিয়ে ভাগ দিবেন, এম কে 2 দিয়ে গুণ দেবেন, 5 কে। দেখেন এই যে 0.08 কে 2 দিয়ে ভাগ দেবো আর 5 কে 2 দিয়ে গুণ দেবো, এই যে এখানে দেখেন চলে আসছে। এই যে ওইটা করলে পরে যে মাথার উপরে 5 কে 2 দিয়ে গুণ দিয়ে 10 চলে আসছে, আর আর কে 0.08 কে 2 দিয়ে ভাগলে 0.04 চলে আসছে। এইটাকে সিম্পলিফাই করলে আসে 7,401 টাকা 22 পয়সা। এখন দেখেন যেহেতু সবকিছু সেম, টাকার আসলের পরিমাণ শেষ, ইন্টারেস্ট রেটের পরিমাণ সেম, টাইমের পরিমাণ সেম, সেই জন্য অ্যানুয়ালের ক্ষেত্রে যে অ্যামাউন্ট আসছে সেমি অ্যানুয়ালে তার চেয়ে বেশি আসছে। যেটা আগের স্লাইডের সময় বললাম যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং বাড়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট বা ইন্টারেস্ট বাড়তে থাকবে। স্যার এই ক্ষেত্রে ফর্মুলাটা তো হচ্ছে 1 প্লাস আর বাই এম টু দি পাওয়ার এম ইনটু এন। হ্যাঁ, ওই যে আগের স্লাইডে যেটা দেখালাম। ঠিক আছে, ক্লিয়ার তো সবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এরপরে যাই আবার এক্সাম্পল কি আছে দেখেন। এটা আপনাদের বইয়েরই জন্য কোথায় আছে, আমি অবশ্য বইটা দেখছি না, আমার মতো আমি পড়াই যাচ্ছি। মাত্র আন্ডারস্ট্যান্ডিং 3 করছেন স্যার। আচ্ছা, যাই হোক আপনারা মিলিয়ে নিন, আমি পড়াই যাচ্ছে হচ্ছে স্টেটটাই দেখে। তবে আমার স্লাইডে আপনাদের বইয়ের বাইরেও কিছু অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় অনেক সময় আসে। আপনাদের এই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় যে এই সীমার বইয়ের বাইরে থেকে অনেক সময় কিছু অঙ্ক আসে, অন্যান্য ক্ষেত্রেও আসে, তবে নিয়ম সব সেম থাকে, নিয়মের ব্যত্যয় হবে না। এখানে যে এক্সাম্পলটা আছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফলোইং অ্যাসিউমিং দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অ্যাডেড। এখানেও বলেই দিচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পলের কোনো কারবার নাই। প্রথমটা কি বলছে, 20,000 ইনভেস্টেড ফর 5 years at 5% পার annum। এটা তো সোজা, তো v equal to p into 1 plus r whole to the power n, that is v equal to 20,000 into 1 plus 0.05 whole to the power 5 equal to যা হয়, এই যে কত এখানে 25,525.63। তারপরে 2 নাম্বারটা দেখেন কি,
50,000 ইনভেস্টমেন্ট প্ল্যান 3 ইয়ার্স এট 6% পার অ্যানাম, এই জায়গাটাই হলো ব্যবস্থা। 6% পার অ্যানাম, এখানেও সমস্যা নাই স্যার। এইটাও সমস্যা নাই, এটা উপরেরটার মতোই। তারপরে 3 নাম্বারটা 30,000 ইনভেস্টমেন্ট ফর 6 ইয়ার্স এট 1% ইন্টারেস্ট পার কোয়ার্টার। এই জায়গাটায় কি হবে বলেন, অঙ্কটা একটু। স্যার এখানে হবে 4 স্যার দ্বারা পার ভাগ কোয়ার্টার আর হবে r/4, মানে r/m বলতে এখানে 6% তো স্যার, এখানে 1% তো স্যার, তাহলে 1/4 উপরে মানে p ইনটু 1 প্লাস 1/4। 1/4, এই জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। 1/4 হবে না, অ্যানুয়াল রেট দেওয়া থাকলে সেইটা বাই 4 হয়, কিন্তু আপনার এখানে ইন্টারেস্ট রেটটা তো অ্যানুয়াল দেওয়া নাই। কি দিয়েছে? 1% ইন্টারেস্ট পার কোয়ার্টার। স্যার 4% ধরতে হবে স্যার। তারা 4 দিয়ে অলরেডি ভাগ করেই আপনাকে ওইটা দিয়ে দিচ্ছে, ওই ভাগটা আর আপনাকে করতে হবে না। বোঝা গেল? জি স্যার। আমাদের ফর্মুলাটা হলো p ইন্টু 1 প্লাস r বাই m হোল টু দি পাওয়ার mn। r বাই m আরটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, আর এমটা হচ্ছে ওই যে 2 ভাগে ভাগ করলাম বছরকে, তাহলে 2, বা কোয়ার 4 ভাগে হইলে পরে 4 কোয়ার্টার। 424 6 ইয়ার্স। হ্যাঁ। জি স্যার। এখানে কিন্তু m বাই এই যে 1%, এটা কিন্তু m বাই 4 এর মান, m এর এই কি বলে r বাই 4 এর মান, এটা r বাই 4 বা r বাই m এর মান, বা r বাই 4 এর মান। এইটা হচ্ছে ভাগটা করে দিয়েছে। কেন এটা কিভাবে বুঝবো যে এটা 4 দিয়ে ভাগ করা লাগবে না? যদি এখানে থাকতো 1% ইন্টারেস্ট পার অ্যানাম থাকতো, জি স্যার। তাহলে আমরা m দিয়ে ভাগ করতাম। যেহেতু ভাগ তারা করে দিয়েছে বলেই অ্যানাম লেখে নাই, লেখছে কোয়ার্টার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। কিন্তু আবার বছরটাকে কিন্তু গুণ করে না, এটা বছরই রেখে দিয়েছে, এটা কিন্তু কোয়ার্টারে কনভার্ট করে দেয় নাই। সেই জন্য আমি বছরকে ওই ঠিকই 6 এর সাথে 4 গুণ করলাম, 24। এখানে স্যার 4 গুণ করেছেন মানে কোয়ার্টারের অনুযায়ী, যে বছরে 4টা নাকি হ্যাঁ, 3 মাস? বোঝা গেল অঙ্কটা? স্যার ওই যে অ্যাজিউমিং দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অ্যাডেড, এই কথাটার মানে কি স্যার এটা না যে অ্যাড করা আছে? অ্যাজিউমিং দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ, না না, এটা জাস্ট শুধু বলছে যে এই যে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, এইটাই অ্যাড করবেন আসলের সাথে। মানে সিম্পল না, সোজা কথা সিম্পল না। জি স্যার। ঠিক আছে? এই ম্যাথটা আগের ম্যাথটা একবার স্লাইডে গেলে ভালো হতো স্যার। কোনটা? এর আগেরটা মনে হয় স্যার, এর আগেরটা মনে হয়। হুম, এই যে পার কোয়ার্টারে যে ম্যাথটা করলেন এর আগে একবার, পার কোয়ার্টার কোন এই নাম্বারটা একটু ডিফারেন্ট ছিল, আপনি একটু কেয়ারফুলি দেখতে বললেন। স্যার এটি 6 না। আচ্ছা স্যার আমরা এই যে কোয়ার্টারলি এই যে r/4 মানে 10% বাই 4, মানে r এর মান 10। আরটা কি? এটা হলো পার অ্যানাম দেওয়া আছে, বুঝতে পারছি আর অ্যানাম, স্যার। বুঝতে পারছেন? সেই জন্যই ওইটা m দিয়ে ভাগ করতে হবে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আপনার যদি এখানে লেখা থাকতো 10% পার কোয়ার্টার বা 2.5% পার কোয়ার্টার লেখা থাকতো, যদি থাকতো r ইকুয়াল টু 2.5% পার কোয়ার্টার, তাহলে সম্পূর্ণটা না লিখে সোজা লিখে দিচ্ছেন 0.025। ঠিক আছে? জি স্যার। বাম পাশে দাঁড়ান। আচ্ছা, তাহলে এটা গেল। এইটাই সেই নাম্বারটার ব্যাপারে একটু কেয়ারফুল হবেন সবাই, যে ওই যে ইন্টারেস্ট রেট একদম ফর্মুলা মুখস্থ আছে, চোখ বুঝে আমি 8/4 বা 8/2 বা 8/12 দিয়ে দিলাম, খবরদার একটু খেয়াল করবেন যে ইন্টারেস্ট রেটটা যে দেওয়া আছে এটা কি অ্যানাম নাকি অন্য কিছু, ওইটা খেয়াল করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এরপরে আসেন
এই এই এর এই যে এইটা ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট, এটা অনেক সময় আসে 2 মাসের অঙ্ক হইলেও একটা দেখা যায় যে আসে, যে আপনারা এটা বোঝেন কিনা, ক্যালকুলেশন করতে পারেন কিনা। এরপরের স্লাইডটা কি আছে? এইটা ঠিক আছে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট এইটা হচ্ছে, মনে করেন যে আপনাকে বলে দিল যে মাসিক ইন্টারেস্ট রেট হচ্ছে 1%, তাহলে বার্ষিক কত? কত হবে বলতে পারবেন? কিভাবে হবে? যদি সিম্পল রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে চোখ বুঝে বলে দেবেন যে মাসে 1%, তাহলে বছরে 12%। বাট ইন কেস অফ কম্পাউন্ডিং ইট ইজ নট ট্রু। এই অঙ্কটা একটু দেখেন। An investor is considering 2 ways of investing 20,000 pounds for a period of 10 years. 20,000 পাউন্ড সে ইনভেস্ট করতে চাই দুই ভাবে। কি দুই ভাবে? প্রথম অপশন যেটা, অপশন এ, তারা অফার করছে 1.5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস। আর অপশন বি, তারা অফার করছে 3.2% compounded every 6 months. Which is the better option? Option A নাকি অপশন বি, বেটার কোনটা? এখানে একটা জিনিস খেয়াল করেন, সলিউশনের দিকে না তাকায় খেয়াল করেন অঙ্কটার দিকে, আর ফর্মুলাটার মাথায় ভিতর নিয়ে আসেন। বলছে কি দেওয়া আছে, an investor is considering 2 years of, তার মানে P এর মান 20,000, N এর মান 10 years, তাহলে এটা ইয়ার্সে আছে। অপশন এ যদি কনসিডার করি তাহলে 1.5% কম্পাউন্ডেড এভরি 3 মান্থস। 3 মান্থস মানে কোয়ার্টারলি আর কি, তার মানে কোয়ার্টারলি ইন্টারেস্টেড দেওয়া আছে। এখন কোয়ার্টারলি ইন্টারেস্টেড দেওয়া থাকলে, এটা যেহেতু কোয়ার্টারলি ইন্টারেস্টেড, তাহলে এটা R/M আর আপনার বের করা লাগবে না, মানে R/4 আর বের করা লাগবে না, এটা বের করেই 1.5 করে দিচ্ছে। আপনাকে কি করতে হবে, যেহেতু কোয়ার্টারলি দেওয়া আছে, এই 10টাকে MN করে দেবেন, অর্থাৎ 10 × 4 40 হয়ে যাবে। এই যে দেখেন এই ফর্মুলাটা 40 হয়ে তারপরে আপনার ভ্যালুটা বের করতে হবে। এবার সলিউশন 1 নাম্বারটা দেখেন, অপশন এর ক্ষেত্রে দেখেন। অপশন বি এর ক্ষেত্রে বলছে সেমি অ্যানুয়াল বা 6 মান্থস, এক্ষেত্রেও ওই R/M বের করা লাগবে না, অর্থাৎ এটা 3.2 R/M এর মান দেওয়া আছে, শুধু পাওয়ারটা গুণ হয়ে যাবে। পাওয়ারটা হলো 10 বছর, এটা 6 মাস যেহেতু, তাহলে 2 বছরকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে 10 × 2 20 হবে এটা। দেখেন তাহলে অঙ্কটা বুঝতে পারেন কিনা, এবং এই ক্যালকুলেশনের যে রেজাল্ট পেলাম সেটা থেকে বলে দেওয়া যায় যে অপশন বি ইজ দ্য বেটার ইনভেস্টমেন্ট। অপশন বি ইজ দ্য বেটার ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বোঝা যায়? নাকি সমস্যা আছে? স্যার হ্যাঁ, 3 নম্বরে স্যার এই যে পার আনাম কথা আছে, আবার লেখা আছে এভরি 6 মান্থ। কোনটা? 3 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং 3 নম্বরে স্যার। এইটা যেটা দেখাচ্ছে এটা বলেন। আর এইখানেও স্যার অপশন বি তে লেখা আছে স্যার এভরি 6 মান্থ স্যার। তাহলে স্যার 3 নাম্বারের ক্ষেত্রে সূত্রটা আমরা R/M দিয়ে করলাম। 3 মানে এর আগেরটা। 3, আপনি স্যার এখন আছেন 5 এ স্যার, আন্ডারস্ট্যান্ডিং 5 এ আছেন এখন। আচ্ছা, ওইটা যা বোঝাইছি বাদ দেন, এটা দেখেন আমার কাছে। স্যার হ্যাঁ, আপনি বলছিলেন না যত বেশি ভাঙবে বা ইয়া করা হবে ততই অ্যামাউন্টটা বেশি হবে। তাহলে হচ্ছে উপরে তো 4 দিয়ে গুণ হয়েছে, নিচে 2 দিয়ে গুণ হয়েছে, এখানে কি ইন্টারেস্টের কারণে নিচের অ্যামাউন্টটা বড় হয়েছে? হ্যাঁ, যেহেতু উপরেরটা তো 1.5 আর নিচে আরেকটা জিনিস 3.2। বলেছিলাম সেইটা তো খেয়াল করেন নাই। আরেকটা জিনিস বলেছিলাম যে অন্যান্য সব জিনিসগুলো সেম থাকবে, কিন্তু আচ্ছা এখানে পি দুটোর ক্ষেত্রে সেম 20,000।
n হ্যাঁ, দুটোর বাট ক্ষেত্রে পার্সেন্টেজ same সেম হয়, না। কিন্তু এই হ্যাঁ। দুটো তো দুটোর ক্ষেত্রে সেম না, হ্যাঁ, এটাই এই বললাম। জন্য এখানে ওইটার আমার ওই কথার সাথে মিলছে না, জি স্যার, এই বুঝতে জন্য পারছেন? বললাম যে এটার জন্য হ্যাঁ, কি মিলে নাই। সেইটাই, এই ওকে, জায়গাটাই সেম না থাকার কারণে এটা হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা একটু টেস্ট করতে পারেন, এইটাকে 3.2 না ধরে 3.0 ধরেন, তো এটার ডবল, তখন অ্যান্সারটা কিরকম আসে যদি সাথে ক্যালকুলেটর থাকে আর দ্রুত ক্যালকুলেশন করতে পারে। আচ্ছা, কে একজন বললেন যেন কি সমস্যাটা কোথায়? না ঠিক আছে স্যার, ওই আন্ডারস্ট্যান্ডিং 3 এখানে পার অ্যানাম কতটা আছে এবার এখানে ও যদি এভরি 6 মান্থ, কোনো জি স্যার। সমস্যা নাই তো, এটার ভিতরে মানে গোলমাল লাগার তো কোনো সম্ভাবনা দেখি না। ঠিক আছে, ওই জায়গায় এভরি 6 মান্থ আছে, কিন্তু এটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দেওয়া আছে, 103 তে কোন 2 দিয়ে ভাগ করা হয়েছে, কিন্তু এইটা তো 2 দিয়ে ভাগ হবে না, যেহেতু 6 মান্থস এর, এটা অ্যানুয়াল ইন্টারেস্ট না, এটা হলো 6। এতে একটু কম আসে বিয়ে তখন 3.0 নিলে। 36,122 টাকা আসে স্যার। কোনটা বেশি আছে? 36,122 আসে বিয়ে। নিচেরটা? জি জি স্যার, স্যার। যদি আমি 0.03 দিয়ে গুণ দিই স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওইটাই যে আসলে এই যে কম্পাউন্ড তো ঠিক 1.5 কে ডাবল করলেই কিন্তু সমান হবে না, বরঞ্চ এটা লস একটু বেশি করতে হবে। তবে সেই বেশিটা মনে হয় ঠিক 3.2 না, এর চেয়ে আর একটু কম হলেও চলে। যাই হোক, ওইটা আমাদের দেখার জি, বিষয় না, ওইটা আরো হায়ার লেভেলের বিষয়। আমরা এখন নেক্সট স্লাইডে যাই, এইটা দেখেন। এখানে ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট করেসপন্ডিং টু, এটা কয় নম্বরে আছে দেখেন তো আপনাদের বইতে? 6 নাম্বার স্যার। 6 না? হ্যাঁ। 63 আবার মিলে না স্যার। হ্যাঁ, স্যার এখানে ফাইন্ড দ্য ইফেক্টিভ রেট অফ ঠিক আছে স্যার, 6 নাম্বার স্যার। ইন্টারেস্ট, হ্যাঁ, ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট তো কি জিনিস, এই যে বললাম যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মানে যে যদি অ্যানুয়াল ছাড়া অন্য কোনো টাইম পিরিয়ডের ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে ওইটা অ্যানুয়ালে কনভার্ট করলে পরে যে ইন্টারেস্ট রেটটা হবে সেটা হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এখানে দেখেন 3% এভরি 6 মান্থস, 2% পার কোয়ার্টার, 1% পার মান্থ, কোনোটাই কিন্তু অ্যানুয়াল না। তাহলে যেটা 6 মাসে 3%, তাহলে বছরে কত? সিম্পল হইলে বলতাম তাহলে 6% হবে। আবার 2% পার কোয়ার্টার, তাহলে বছরে কত? 4 দুগুণে 8%, নো, কম্পাউন্ডিং এর ক্ষেত্রে তা হবে না। 1% পার মান্থ, তাহলে বছরে 12%, নো, সিম্পল এর ক্ষেত্রে ঠিক আছে। তাহলে এই যে বছরে কত, সেইটা বের করতে গেলে আমরা যে ফর্মুলাটা এখানে যেভাবে করছে আপনাদের বইতে সেইভাবেই আমি উঠাই দিছি। আপনারা একটা ফর্মুলা লিখতে পারেন, আমি বলে যাচ্ছি, খাতা কলম নেন যদি সম্ভব হয়। জি স্যার, বলেন। এইটা হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এম মাইনাস, তারপরে এটার ব্র্যাকেটের ভিতর 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে ব্র্যাকেটের মাথার উপরে এম লেখেন, এন লেখেন না, এম লেখেন। এম মানে হচ্ছে যে কয় ভাগে ভাগ করলাম, তারপরে মাঝামাঝি দেন -1, সম্পূর্ণ জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেন, দিয়ে গুণ 100। আবার একটু বলবেন? আর আরেকবার বলবেন পুরোটা? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখেন 1 প্লাস আর, আর ফার্স্ট ব্র্যাকেটের Recording stopped. পাওয়ার দেন এম, ছোট হাতের M। Recording in progress. বোঝা যায়?
This is a 1 plus r ফার্স্ট ব্র্যাকেট উপরে টু দি পাওয়ার m, তারপর 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এম, বা আমি এখানে লিখে দিচ্ছি দেখেন, এখানে হবে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এইটা, এরপরে এটাকে নিচেই নামাই, পাওয়ার হোল টু দি পাওয়ার এম বললাম, এই যে এম, তারপরে যান পরে মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই আমি বললাম যে সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা গুণ চিহ্ন দিবেন, গুণ চিহ্ন ইন্টু 100, এইটা এই যে যেটুকু এই যে লিখলাম এই যে এইটুকু, স্যার Recording stopped. ঠিক আছে, এই যে কালার করে দিলাম, Recording in Sir. progress. এইটাই হচ্ছে ফর্মুলা। কি বলবো স্যার এটা? এইটা আপনাদের এই জায়গাটাই অ্যাপ্লাই করে, ইফেক্টিভ রেটের ফর্মুলা স্যার। হ্যাঁ ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট এটা রেট, ইফেক্টিভ রেটের ফর্মুলা। হ্যাঁ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট টু বলতে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ অ্যানুয়াল, ইফেক্টিভ অ্যানুয়াল, ঠিক আছে। প্রথমটা একটু লেখেন ফর্মুলায় 1 প্লাস 0.03 হোল টু দি পাওয়ার 5 মার্ক দেন বছরকে 2 ভাগে ভাগ 1 ভাই মিউট করে। এইভাবে এখানকার যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা করলেই হবে। যেমন প্রথমটা হবে হচ্ছে 1 প্লাস 0.03 হোল টু দি পাওয়ার 2, আবার 6 লেখেন না, হোল টু দি পাওয়ার 6 লেখেন না কিন্তু, সাবধান, হোল টু দি পাওয়ার 2 হবে, 6 হবে না কেন? কারণ 6 মাস মানে কি, বছরকে 2 ভাগে ভাগ করলাম, তাহলে ওই এম এর মান হবে 2। তারপরে বসায় ওই যা যা লেখা আছে সিম্পলিফাই করেন, দেখবেন অ্যান্সার কত আসে, 6.09%। স্যার 6.09। তারপরে স্যার ওই তারপরে সূত্র দিয়ে করব সব। হ্যাঁ তারপরেরটা দেখেন 2% পার কোয়ার্টার, তার মানে 1 প্লাস 0.02 হোল টু দি পাওয়ার 4 হবে যেহেতু কোয়ার্টার, ইন্টু 100 ইকুয়াল টু এইটা হবে হচ্ছে যে 8.24%। লাস্টেরটা হবে 1 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 12 যেহেতু 12 মাস। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন বলেন তো, যদি আমি বলতাম যে 12% পার বাই অ্যানুয়াল, তখন কি হতো? বাই অ্যানুয়াল মানে M1 হবে স্যার। 2 বছর, তাহলে 12% 1 প্লাস 0.12 হোল টু দি পাওয়ার, যেহেতু 1 বছরকে দ্বিগুণ, অতএব এই জায়গায় হোল টু দি পাওয়ার হাফ আসতো, হাফ, হোল টু দি পাওয়ার হাফ অথবা 0.5। বাই মানে কি 2 বছরের ইন্টারেস্ট স্যার? হ্যাঁ বাই মানে কি 2 বছর পর হ্যাঁ, ইন্টারেস্ট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে বুঝতে হবে। এবার আরেকটা এক্সাম্পল নিচের দিকে আছে, এটা দেখেন, ওভার 5 ইয়ার্স, এটাও পরে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 7, over 5 years a bond costing 1000 pound increases in value to 1250 pound। 5 বছরে ওই বন্ডের দাম 1000 থেকে 1250 হয়ে গেল, তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট কত? এইটা তার সূত্র সমান 1250 লিখে করলে তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ওই সূত্রটা সমান 1250 লিখলে তো হয়ে যাওয়ার কথা।
আমরা তো ইন্টারেস্টেডটা পাচ্ছি না, শুধু ইন্টারেস্টেড ছাড়া 1 প্লাস আর লেখা টু দি পাওয়ার এর মধ্যে স্যার আমরা যদি 5 ইয়ার্স বন্ড তো এখানে দেখেন আমার টাকাটা হলো কতটুকু, 1250 ছিল অরিজিনালি 1000, তাহলে কত গুণ বাড়লো, 1.25। এই অঙ্কটা ওই মানে যেভাবে ওই সূত্রটা দেওয়া হয়েছে ওইটাও এইভাবে বের করা যায়। সেটা হচ্ছে এই যে ডাইরেক্ট কিন্তু আপনাকে ইন্টারেস্ট রেটটা দেওয়া নেই, যে 5 বছরের আপনি ধরতে পারেন যে 5 বছরে আপনার ইন্টারেস্ট কত হলো, 5 বছরে ইন্টারেস্ট হলো হচ্ছে 250 টাকা, তাই না? কত টাকায়? 1000 টাকায়। তাহলে 100 টাকায় কত? 25 টাকা, তাই না? 100 টাকায় 25 টাকা। তাহলে 100 টাকায় 25 টাকা যেটা, এটাই তো আপনার শতকরা বোঝাই। যেমন এই যে উপরে দেশে যে 3% মানে 100 টাকায় 3 টাকা, তাহলে এখানে হচ্ছে 100 টাকায় 25 টাকা। তাহলে ফর্মুলাটা কি হবে? 1 প্লাস 1 প্লাস 100 0.25 টাকা হয় 0.25 হোল টু দি পাওয়ার, এই যে 5 বছর মানে 1 বছরকে 5 গুণ করছে, তাহলে ভাগ করতে হবে 1/5। বুঝতে পারছেন? এই যে নিচেটা বোঝা যাচ্ছে 1/5। ওই যে 2 বছরের ক্ষেত্রে যেমন বললাম যে 1/2 বা 0.5 পাওয়ার দিতে হবে, এখানে 1/5 করতে হবে। যদি 10 বছরে তো 1/10 করতাম। ঠিক আছে? এই অঙ্কগুলোই কিন্তু একটু টেকনিক্যাল অঙ্কই বলবো, যদিও অঙ্কটা খুবই ছোট, একটু মনে রাখলে অ্যান্সার হবে 1-2 লাইনের, কিন্তু অঙ্কটা কিন্তু ওই যে একটু কনফিউজড করে দেয় মনে হয়। তাই এগুলো একটু ভালোভাবে চর্চা করবেন। স্যার একটু এই এক্সাম্পলটা আবার বলেন স্যার, বন্ডেডটা স্যার একটু বুঝুন। হ্যাঁ, এই লাস্টের এক্সাম্পলটা আবার বলেন স্যার, যে বন্ড। এই ফর্মুলাটা, জি স্যার, ওই যে রেশিওটা বের করলে আবার হ্যাঁ রেশিওটাই যে বেরোলো, তো এইটাই হচ্ছে 1 প্লাস 0.2। এই যে আসলে এই যে 1000 টাকা 1250 টাকা হয়ে গেল 5 বছরে, তাহলে 5 বছরে আসলে 25% বাড়লো। ঠিক আছে? তার মানে 5 বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে 25%। 5 বছরের ইন্টারেস্ট, খেয়াল করবেন 5 বছরের ইন্টারেস্ট 25%। তাহলে ইফেক্টিভ রেট কত হবে? ইফেক্টিভ রেটের ফর্মুলায় বসান 1 প্লাস 25% মানে 0.25 হোল টু দি পাওয়ার, আমি বলেছি এম, এখানে এম এর মান কত? আমরা যখন এম এর মান কোয়ার্টার ধরি তখন এম এর মান ধরি 4, যখন মাস ধরি এম এর মান 12। কিন্তু যদি 1 বছরের চেয়ে বড় সময় টাইম স্প্যানের হয়ে যায় তখন কিন্তু এম এর মান ভগ্নাংশ হয়ে যায়। যেহেতু এটা 5 বছর, তাহলে এখানে হবে এন বাই এম। n/m। তার মানে 1, এখানে কতটা অপরে 1 এ দিতে হবে 1/5, 1/5 1/5। আপনার ওখান থেকে ডিস্টার্ব হচ্ছে, তাহলে এখানে আমাদের এইটাকে তখন ওই 1 মাইনাস করে 100 দিয়ে ভাগ দিলে 4.56% হবে। যে ফর্মুলাটা থেকে দেওয়া আছে ওই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে? আর এখানে কি ইন্টারেস্ট 1.25%? না 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 না, এখানে 0.25 না, 25%। ইন্টারেস্ট রেট কিভাবে বের করে? এই যে 1250 কে এই 1000 দিয়ে ভাগ করার পর 1000 দিয়ে ভাগ 1.25। দিয়ে ওই ঝামেলায় না যায়, দেখেন যে টাকা বাড়লো কত, ইন্টারেস্ট হলো কত। 1000 টাকা ছিল আপনার 1250 ছিল, তার মানে 250 টাকা ইন্টারেস্ট, তাই না? জি, কত টাকায়? 1000 টাকায়। 1000 টাকায়। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় হবে 25 টাকা। জি 100 টাকা 25 টাকা মানেই তো 25%। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সেই জন্য অ্যানুয়াল রেশিও স্যার, এই যে অ্যানুয়াল রেশিও টু দি পাওয়ার 5 লিখবো স্যার, আমরা কি আচ্ছা, আপনি পরীক্ষার এটা খাতায় টেস্ট এভাবে লিখবো করতে স্যার? ওখানে দেশে এটা যদি কঠিন লাগে আমি যেভাবে বললাম ওইভাবে করেন। ঠিক আছে? মানে এই আমরা লেখাটাকে যদি এখানে ফলো করি এরকম করেই লিখবো, অ্যানুয়াল রেশিও টু দি এটা পাওয়ার হলো 5। বইতে যেরকম আছে ওইটা হুবহু উঠানো হয়েছে।
এই অঙ্কটাকে আমি বলে দেবো যে কিভাবে করতে হবে, আর না হলে যদি বুঝে থাকেন তাহলে নিজেরা করে নিয়ে নেবে এইভাবে। হ্যাঁ, বললে আর কি ভালো হয় স্যার। লেখেন তাহলে, লেখেন। Here the interest amount equal to here the interest amount অথবা শুধু ইন্টারেস্ট লেখেন, ইন্টারেস্ট ইকুয়াল টু 1250 মাইনাস 1000 সমান 250। জি স্যার। স্যার আরেকবার। Here the interest equal to জি স্যার, তারপর 1200, 1250 মাইনাস 1000 সমান 250 পাউন্ড। হয়েছে? নিচেই লেখেন so 5 years rate equal to 5 years rate equal to 250 উপরে নিচেই 1000 মাঝামাঝি গুণ দিয়ে 100। by 1000 into 100 ব্র্যাকেট দিয়ে ঘিরে লেখেন পার্সেন্ট সাইন দেন। ইনটু 100 লিখছি স্যার। ইনটু 100% আর কি, এটাই এত ব্র্যাকেট দিয়ে ঘিরে পার্সেন্টে সাইন দিয়ে দেন। 25%। জি স্যার। হ্যাঁ, ইকুয়াল টু 25%, ইকুয়াল টু 0.25। ঠিক আছে? জি স্যার। নিচে লেখেন so the effective annual rate of interest equal to ওই ফর্মুলা দেন। সেকেন্ড ব্র্যাকেট শুরু করেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার যাবে 1/5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ও না সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে না, -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে 100। ফর্মুলাটা তো আগেই লেখা আছে। জি স্যার। ইকুয়াল টু, ক্যালকুলেশন করে দেখেন কত আসে। ওই যে 1/5 পাওয়ার দিলাম, 1/5 মানে 0.2, তার মানে 1.25, ক্যালকুলেটরে দেখেন 1.25 হোল টু দি পাওয়ার 0.2, তাতে আসবে 1.0456, তার থেকে 1 বাদ দিলে 0.0456, তাকে 100 দিয়ে গুণ দিলে 4.56%। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এরপরে পরের শিটে যাই, দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এইটা কি? হ্যাঁ, এটা হলো টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 8। If house prices rises by 20% per annum, বাড়ির দাম বেড়ে গেছে প্রতি বছরে 20%, the equivalent percentage rise per month, এইটা চাচ্ছে the percentage rise over 9 months। এই জায়গাটাই ওই যে আপনাদের যে ফর্মুলা লিখে দিছি ওই ফর্মুলাই অঙ্কটা হবে। প্রথমটা ওই অ্যানুয়াল রেশিও টেশিও দরকার নেই, যেহেতু এখানে 20% দেওয়া আছে পার অ্যানাম এক বছরের, বলছে যে তাহলে পার মান্থ কত হবে। আপনার কাছে মান্থ একটা চাচ্ছে, অর্থাৎ আগে ছিল মান্থে, আপনি গেছেন অ্যানুয়ালে।
এখন তার উল্টা অ্যানুয়াল দেওয়া আছে, মান্থে যেতে হবে, যেহেতু বড় স্প্যান থেকে ছোট স্প্যানে যাচ্ছি, অতএব এটা এমটা হবে, এটা 1/m হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এম গুণ হবে না, 1/m হবে। ওই যে 5 বছর থেকে 1 বছরে যেভাবে গেলাম 1/5 দিলাম, এখানেও 1 বছর থেকে অর্থাৎ 12 মাস থেকে যখন 1 মাসে যাব তখন 1/12 হবে। তাহলে ওই ফর্মুলাই আপনারা দিতে পারেন যে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ রাইজ পার মান্থ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.20 হোল টু দি পাওয়ার 1/12 মাইনাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইনটু 100 ইকুয়াল টু যা হয়। ঠিক আছে? বুঝছি, মানে লেখাটার আগে যেন কি বললেন স্যার, মানে লেখাটার প্রথমে যেন কি সূত্রটা লিখছি স্যার? এই যে অঙ্ক কি লিখবেন প্রথম প্রশ্নেই দেওয়া আছে, সো দি ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ রাইজ পার মান্থ। প্রশ্ন যেটা আছে এটাই উত্তরের ভিতরে সাজিয়ে দিবেন। সো দা ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ রাইজ পার মান্থ ইকুয়াল টু ওইটা। ঠিক আছে? আর পরেরটা, ওইটা প্রথমটা চাইছে হচ্ছে পার মান্থ, অর্থাৎ 1 মাসেরটা চাইছে। আপনার পরেরটা চাইছে 9 মান্থ, অতএব 1/12 না দিয়ে এখানে 9/12 দেবেন। এই হচ্ছে ডিফারেন্স। যদি 11 মাসেরটা চাই তো 11/12। বোঝা যায়? জি স্যার। যাচ্ছে খুব আস্তে আস্তে, এটার জন্য সমস্যা, দেখা যাবে যে টাইম বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে? এরপরে যান, আর একটা এক্সাম্পল আছে, ফাইন্ড দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফ দ্য ইনভেস্টমেন্ট অফ 500 yields 600 in 4 years। এই অঙ্কটা তো যে এর আগের ওই যে যেটা করলাম 1000 আর 1250, ওই একই অঙ্ক, ওইটার মতো করে এটা সাজিয়ে করবেন। ইফ prices rise by 5.8% over a year, find the percentage rise over 6 months। এটা হচ্ছে যে উপরের এই শীটের এই যে উপরের অঙ্কের মতো, যে 1 বছরে যদি 5.8% বাড়ে তাহলে 6 মাসে কত, এটা 6/12 পাওয়ার হবে। তার মানে 1.058 হোল টু দি পাওয়ার 6/12, মানে 1/2, তারপরে মাইনাস 1 ইন্টু 100 সমান যেটা হয়। এই অঙ্কটা হচ্ছে আপনার ওই পরের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 9। তাহলে আমি স্লাইড চেঞ্জ করলাম, এগুলো নিজেরা দেখে নিয়েন, আবার আপনাদের বইতেও করা আছে, আর আমি যে ফর্মুলা দিলাম ওইভাবে করতে পারবেন। এরপরে দেখেন এই ফিনান্সিয়াল মেথড ভিতরে একটা এক্সেপশনাল জিনিস চলে আসছে, সেটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এখানে আসলো কেন? কারণ হলো ফর্মুলার চেহারা প্রায় একই রকম, কম্পাউন্ড ইন্টারেস্টের, এবং এখানে ডেপ্রিসিয়েশনের তো আমরা জানি অনেকগুলো মেথড আছে, স্ট্রেট লাইন মেথড, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড, তারপর রিডিউসিং ব্যালেন্স মেথড, প্রোডাকশন ইউনিট মেথড, এরকম বিভিন্ন টাইপের আছে। এখানে শুধু অ্যাপ্লিকেবল কোনটা? রিডিউসিং ব্যালেন্স মেথড। এখানে যে ফর্মুলাটা এটা হলো রিডিউসিং ব্যালেন্স মেথড। কারণ কি, ওই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা দিছিলাম, a ইকুয়াল টু বা v ইকুয়াল টু যাই বলেন p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, ওই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n ওইটাকে যদি 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n করে দেন, তাহলে এটা হয়ে গেল ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। আর এর আগে যে প্লাস ছিল ওইটাকে যদি আমি মাইনাস করে দিই, তা ওই ফর্মুলা দিয়ে আমি রিডিউসিং ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন অর্থাৎ বুক ভ্যালু বের করতে পারবো। একটা অ্যাসেটের বুক ভ্যালু কত, তার মানে আমার মূল ফর্মুলা দাঁড়াচ্ছে v ইকুয়াল টু বাই a ইকুয়াল টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n। এখানে v বাই a হচ্ছে বুক ভ্যালু, p হচ্ছে পারচেস প্রাইস, মানে প্রথম এই অ্যাসেটটা কত টাকা দিয়ে কিনেছিলাম, 1 মাইনাস r হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন,
আর পাওয়ার এন মানে হচ্ছে কয় বছর পরের বুক ভ্যালু চাচ্ছেন, সে এন হচ্ছে সেইটা। আপনি কি 5 বসাইতে চান, তাহলে 5 বছর পরের বুক ভ্যালু পাবেন। 6 বসাইলে 6 বছর পরের বুক ভ্যালু পাবেন। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে দেখেন উপরে কি লেখছে, দি সেম বেসিক ফর্মুলা ফর কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যান বি ইউজড টু ডিল উইথ ডেপ্রিসিয়েশন in which the value of an item goes down at a certain rate. Goes down, value of item goes down. আমরা জানি অ্যাসেটের ভ্যালু, বুক ভ্যালু দিন দিন কমতে থাকে, সেই কমানোর জন্যই প্লাসটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। আর কম্পাউন্ডিং ইন্টারেস্টে ওখানে আর এর আগে প্লাস রাখা হয়েছে, কারণ আমরা জানি কম্পাউন্ডিং এ এই সুদ সহ টাকার পরিমাণ দিন দিন বাড়তে থাকে, আর ডেপ্রিসিয়েশনে তার উল্টা, সেই জন্য আর এর আগে মাইনাস সাইন দিতে হয়েছে। Simply ensure that the rate of interest is negative. Here rate of interest is known as rate of depreciation. Rate of interest মানে নেগেটিভ হইলেই বুঝতে হবে যে এটা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। এক্সাম্পলটা একটু দেখেন। A company buys a machine for 20,000 pounds. একটা মেশিন কিনলো একটা কোম্পানি 20,000 পাউন্ড দিয়ে। What will its value be after 6 years? 6 বছর পরের ভ্যালু কত হবে? If the assumed to depreciate at a fixed rate of 12% per annum. যদি এইটা বছরে 12% করে ডেপ্রিসিয়েট করে, তাহলে ফর্মুলা আমাদের সোজা। আমি নিচের দিকে আগেই তাকাবো না, উপরে কি আছে? আমরা জানি যে বুক ভ্যালু ইকুয়াল টু পারচেজ প্রাইস, দ্যাট ইজ 20,000 into 1 plus 1 minus rate of depreciation 0.12, মানে 12%, 0.12 whole to the power 6 equal to ওই যে ওইটাই হবে এখানে 9,288 টাকা 8 পয়সা। ঠিক আছে? জি স্যার। এটা হলো টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 10 সম্ভবত। তারপরে কি আছে? একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যে মেশিন টেশিন বসাই ফ্যাক্টরিতে, এই মেশিন মনে করেন চিটাগাং পোর্টে আসলো, আসার পরে একেবারে সব কিছু পরিশোধ করে ট্রাকে লোড করে নিয়ে আসলাম ঢাকায়, নিয়ে এসে ফ্যাক্টরিতে দিলাম, তারপরে একজন এসে এটাকে ঠিকঠাক মতো ইনস্টল করে দিল। এই যত খরচ আছে সবই মেশিনের দামের ভিতরে যোগ হয়ে যায়। এটা নিয়ে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল। ঠিক আছে? এই সব কিছু একত্রিত করে ওইটাকেই ধরবো আমি মেশিনের দাম। এখানে এক্সাম্পলটা দিচ্ছে, a piece of capital equipment is purchased. Capital equipment কাকে বলে জানেন নাকি? এটা স্যার ইনকাম জেনারেট করে স্যার। ইনকাম জেনারেট করে এবং যেটা মোর দ্যান 1 ইয়ার, সাধারণত এটা দীর্ঘমেয়াদী যেটা রেজাল্ট দেবে। জি স্যার। A piece of capital equipment is purchased for 120,000 pounds and is to be scrapped after 7 years. 7 বছর পরে এটি স্ক্র্যাপ হয়ে যাবে, মানে ওকে। What is the scrap value if the depreciation rate is 8% per annum? ওই যে 7 বছরই যেহেতু লাইফ, অতএব 7 বছর পরে বুক ভ্যালু যেটা ওইটাই স্ক্র্যাপ ভ্যালু। ফর্মুলা ওইটাই, B equal to purchase price into 1 minus rate of depreciation whole to the power 10 wood, or the life of the machine 7. তার মানে স্ক্র্যাপ ভ্যালু হবে 66,941 টাকা 59 পয়সা। এইটা যদি এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন তাহলে ওইটুকু লাভ হবে, ক্যাপিটাল গেইন নাকি? যদি এর থেকে কমে বিক্রি করেন তাহলে ওইটুকু লস। আবার যদি আপনি গেইন করেন তাহলে ওর উপর আবার ইনকাম ট্যাক্স দিতে হবে। আর যদি লস করেন তাহলে আবার তার অন্য ট্রিটমেন্ট আছে। অনেক মানে ফ্যাক্টরের সাথে যুক্ত আছে। আপাতত কিভাবে স্ক্র্যাপ ভ্যালু বের করতে হয়, বুক ভ্যালু বের করতে হয়, সেইগুলো শেখেন। তারপরের এক্সাম্পলটা দেখেন। এইটা কি? হ্যাঁ, এইটা আপনাদের এক্সাম্পল মনে আছে। ইলাস্ট্রেশন 2 স্যার। হ্যাঁ, ইলাস্ট্রেশন 2।
এটা করা আছে, তারপরেও আমি দেখেন কেউ যদি বুঝতে না পারেন তা বুঝিয়ে দেব। এখানে বলছে যে একটা জিনিস এখানে সুন্দর আছে, সেটা হচ্ছে যদি এক এক বছর এক এক রেট অফ ডেপ্রিসিয়েশন হয় তাহলে অঙ্কটা কিভাবে করা হবে। এই অঙ্কটা আসছে পরীক্ষায় একাধিকবার, ফিগার চেঞ্জ করে। In practice, rates of depreciation change over the lifetime of an item. এইটা আমাদের দেশে খুব একটা প্রযোজ্য না। আমাদের দেশে রেট অফ ডেপ্রিসিয়েশন আমি জানি না প্রাইভেট সেক্টরে কি, তবে গভর্নমেন্ট সেক্টরে এগুলো প্রত্যেক বছর সেম। A motor car costing 21,000 pound may depreciate by 15% in the first year. প্রথম বছরে 15% depreciation, তারপরে 10% annum in each of the next 3 years, তারপরে 3 বছর 10% করে, একদম শেষে 5%। Find the value after 8 years. তাহলে পরে কি হচ্ছে, প্রথমে 1 বছর 15%, তারপরে 3 বছর 10%, আর থাকলো কয় বছর, 1 আর 3 4 গেল, 8 বছরের ভিতরে আরো 4 বছর থাকলো, তাহলে ওই 4 বছর হলো 5%। তার মানে মোট যে লাইফ টাইম 8 বছর, এটাকে 3টে সেক্টরে ভাগ করা হলো, একটা 1 বছর, একটা 3 বছর, একটা 4 বছর। তাহলে অঙ্কটা হবে 21,000 যেটা আমার কস্টিং ছিল ইনটু 15% ছিল 1 বছর, তাহলে 1 মাইনাস 0.15 হোল টু দি পাওয়ার 1 ইনটু 1 মাইনাস 0.10 হোল টু দি পাওয়ার 3, যেহেতু 3 বছর, ইনটু 1 মাইনাস 0.05 ইনটু হোল টু দি পাওয়ার 4, যেহেতু এটা 4 বছর। করলে এই যে নিচের লাইনটা হবে, হওয়ার পরে এত হবে অ্যান্সার। বোঝা যায়? জি স্যার। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনের অঙ্ক এই স্টেজে থাকা অবস্থায় আজকের ক্লাস শেষ করি। জি স্যার, অলরেডি 7:04, আমাদের 7:15 ক্লাস আছে। আমার এই যে 2 বার 3 বার ডিস্টার্ব করাতে এই যে আমার এখানে উঠছে কেবল 1.5 ঘন্টা হলো। তা ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো জি, স্যার। থাকবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এই আইসিএম তে কে আছেন? নেই মনে হয় কেউ। বলেন স্যার। স্যার কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ।